প্রেতাত্মার দীক্ষা। দিনটা ছিল সেকেন্ড স্যাটারডে, ছুটির দিন। দার্জিলিংয়ে বসেছিলাম দীক্ষায়। মাত্র 12 জনের ছিল দীক্ষা। সেদিন দীক্ষা সংক্রান্ত পরপর 3টি ঘটনা মনে আলোড়ন তুলেছিল। যে ঘরটাতে পূজায় বসতাম বা দীক্ষা দিতাম, সেই ঘরের দরজার বাইরেই বসত আমার স্টেনো ত্রিদীপ সরকার, এবং ভেতর থেকে আমি কলিং বেল বাজালেই দীক্ষার্থীদের নাম ঠিকানার তালিকা থেকে নাম পড়ে একের পর এক দীক্ষার্থীকে আমার ঘরে পাঠিয়ে দিত। দীক্ষার্থী ছাড়া অন্য কোনো লোক সে সময় সেই ঘরে ঢুকতে পারত না। আমার পঞ্চমুণ্ডির সিদ্ধাসনের সামনেই থাকত মঙ্গল ঘট, আর ঘটের ওপারে পাশাপাশি 2টো আসন। সে আসনে বসতেন স্বামী ও স্ত্রী। কখনো মা ও মেয়ে, কখনো ভাই ও বোন, কখনো বা শুধু একজন। বেলা 9টায় আরম্ভ করেছিলাম দীক্ষা। প্রথম দীক্ষার্থী দিল বাহাদুর প্রধান নামে এক নেপালি ভদ্রলোক ঘরে ঢুকলেন এবং আমার নির্দেশে ঘটের অন্য পাশে আসন 2টির একটিতে বসলেন। একটা অদ্ভুত গন্ধ আমার নাকে আসতে লাগলো। নেপালি ভাষায় তাকে জিজ্ঞাসা করলাম, কোথায় দেখেছি আপনাকে বলুন তো? আপনাকে খুবই পরিচিত বলে মনে হচ্ছে। ভদ্রলোক একটু হেসে জানালেন যে 3 মাস আগে তিনি আমার কাছে এসেছিলেন দীক্ষা নেবার জন্য। তার স্ত্রী মনোমায়া সাইবাবার দীক্ষিতা। মনোমায়া নিত্য নতুন অনুযোগে তাকে নাকি অস্থির করে তুলেছিল সাইবাবার কাছে দীক্ষা নেওয়ার জন্য। কিন্তু আমাকে দেখার পর থেকে দিল বাহাদুরের একেবারেই ইচ্ছা ছিল না অন্য কারো কাছে দীক্ষা নেওয়ার। উক্ত ব্যাপারে দাম্পত্য কলহ এমন আকার ধারণ করেছিল যে দিল বাহাদুর সেদিন স্ত্রী মনোমায়ার গায়ে হাত তুলেছিল। তখন আমার সব কথা মনে পড়ে গেল। আমি তাকে 3 মাস আগে জানিয়েছিলাম স্বামী স্ত্রী উভয়ে এক গুরুর শিষ্য হলে ভালো হয়। কিন্তু দিল বাহাদুর স্ত্রীর গায়ে হাত তুলে খুবই অন্যায় কাজ করেছে। তাকে জানালাম তার দীক্ষা হবে, কিন্তু তার আগে চিত্তশুদ্ধির প্রয়োজন। দিল বাহাদুর জানালো যে সে তার স্ত্রী মনোমায়াকে সব কথাই বলেছিল এবং এই দীক্ষার ব্যাপার নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই খুবই রাগারাগি ও অশান্তি দেখা দিচ্ছিল। ইতিমধ্যে সে আমার সঙ্গে দেখা করবার সুযোগ পায়নি। 2 দিন আগের সন্ধ্যায় সে আমার স্টেনোর কাছে নাম ঠিকানা লিখিয়ে গিয়েছিল এবং স্টেনো তাকে সেই শনিবার সকাল 9টায় আসবার নির্দেশ দিয়েছিল। তারপরেই এই দীক্ষা সংক্রান্ত ব্যাপারে স্ত্রী মনোমায়ার সঙ্গে তার এমন বচসা হয় যে সে পূর্বের দিন বিকেলে ভোজালি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। দিল বাহাদুরকে তখন বেশ ভালো করে দেখলাম। সে স্থূল দেহে দীক্ষা নিতে এলেও একটা বিশ্রী গন্ধ আমার নাকে আসতে লাগলো এবং তার দিকে একবার তাকাতেই সে একটা বিভৎস আকৃতি ধারণ করলো। এক মুহূর্তে ত্রিশূলটা তার মাথায় ঠেকানো মাত্র একটা বিকট গোঙানির সঙ্গে সেই স্থূল দেহ সূক্ষ্ম দেহে রূপান্তরিত হলো এবং অদৃশ্য হয়ে গেল দিল বাহাদুর। গোঙানির শব্দে স্টেনো ত্রিদীপ সরকার ঘরের মধ্যে ঢুকেই জিজ্ঞাসা করলো, কি হয়েছে গুরুদেব? ইঙ্গিতে তাকে চলে যাওয়ার জন্য জানালাম। সে বাইরে যাওয়া মাত্র দিল বাহাদুরকে পুনরায় আনালাম এবং জানিয়ে দিলাম সে যেন পরবর্তী অমাবস্যার রাত্রে 12টা নাগাদ একবার আসে। সে সময় তার দীক্ষা হবে এবং তার একটা শান্তির ব্যবস্থাও হয়ে যাবে। কপালে সিঁদুরের টিকা পরে এবং পায়ে হাত দিয়ে প্রণাম করে বিদায় নিল দিল বাহাদুর। তারপর কলিং বেল বাজাতেই সরকার ঘরে পাঠিয়ে দিল জোর বাংলোর প্রেম কুমার মিশ্র ও তার স্ত্রী রাধিকা মিশ্রকে। এই মিশ্র দম্পতি পূর্বে অনেকবার এসেছে এবং তাদের দুজনেরই আধার খুব পবিত্র।
বেশ কিছুদিন ধরে তাদের দুজনের ভক্ত হৃদয় দীক্ষার জন্য অস্থির হয়ে উঠেছিল। আগের দিন শুক্রবার বিকেলে তারা দুজনেই এসেছিলেন এবং দীক্ষার জন্য খুবই পীড়াপিড়ি করছিলেন। আমার নির্দেশে দুজনেই পাশাপাশি বসেছিলেন ঘটের ওপারে আসন দুটিতে। তারপর স্মিত হাস্যে একটা ছোট সাদা কাগজে তাদের জন্য পঞ্চাক্ষরী ইষ্টমন্ত্র দেবনাগরী ভাষায় লিখে তাদের হাতে দেওয়া মাত্র প্রেমকুমার তার পকেট থেকে একটা সাদা কাগজের টুকরোয় লেখা একই পঞ্চাক্ষরী মন্ত্র আমাকে দিয়ে বলেছিল, গতকাল রাত্রে স্বপ্নে আপনি তো এই মন্ত্র আমাকে বলেছিলেন এবং প্রবল চঞ্চলতায় ঘুম ভেঙে যাওয়া মাত্রই আমি সেই মন্ত্রটা এই কাগজে লিখে নিয়ে এসেছি। সবই জানতাম। সানন্দে আমার লেখা কাগজটা দিলাম প্রেমকুমারকে আর প্রেমকুমারের কাগজটা দিলাম রাধিকাকে। মন্ত্রটা দুজনের কানে কানে শুনিয়ে দিলাম এবং হিন্দিতে তার ব্যাখ্যাও করে দিলাম। তাদের মুখে তখন আনন্দের উচ্ছ্বাস, চোখে সশ্রদ্ধ দৃষ্টি। একটা করে হরিতকি দিয়ে প্রণাম করার পর কপালে ত্রিশূলের সিঁদুর থেকে টিকা নিয়ে তারা সেদিন চলে গিয়েছিল। তারপর এক তিব্বতী লামা দম্পতির দীক্ষার পরেই ঘরে প্রবেশ করল বাগডোগরার রেবা। প্রথমেই সে কান্নায় আছড়ে পড়ল আমার পায়ের ওপর, কিন্তু রেবাকে সেদিন শান্ত করা কঠিন হয়ে উঠেছিল। 1961 সাল থেকে রেবা ও তার স্বামী মিহির একত্রে দীক্ষা নিতে চেয়েছিল এবং সেই শুভ দিনটির জন্য প্রতীক্ষা করে বসেছিল। রেবা বাগডোগরার কাছেই একটি প্রাইমারি স্কুলে শিক্ষিকার কাজ করত। বড় ভক্তিমতী মেয়ে রেবা। মিহির কাটিহার রেল স্টেশনে TXR এর কাজ করত। ট্রেন প্ল্যাটফর্মে এলেই আলো দিয়ে চাকাগুলোর নাটবল্টু ভালো করে দেখে নেওয়া ইত্যাদি ছিল তার কাজ। মিহিরের আধারটাও ছিল তেমনি পবিত্র। কাজকর্মের জন্য যখনই শিলিগুড়ি বা জলপাইগুড়ি অঞ্চলে যেতাম তখনই রেবাকে দীক্ষার জন্যে ডেকে পাঠাতাম। দার্জিলিংয়েও দীক্ষার দিন পড়লে ডেকে পাঠাতাম তাকে। প্রতিবারই রেবাকে আগে থেকে খবর দিলেও দেখা যেত সে যদি বা ছুটি পেত, কিন্তু মিহির কোনো ছুটি পেত না। এইভাবে প্রায় দীর্ঘ 4 বছর অতিক্রান্ত হলো। ইতিমধ্যে 1965 সালের 12ই মার্চ রেবা ট্রাঙ্ক টেলিফোনে জানালো মিহির কাঠিয়া স্টেশনে ট্রেন পরীক্ষা করার সময় প্ল্যাটফর্ম থেকে হঠাৎ নিচে পড়ে গিয়েছিল এবং ঠিক সেই সময় মেল ট্রেনটাও চলতে আরম্ভ করায় তার শরীর ট্রেনের চাকায় দ্বিখণ্ডিত হয়ে যায়। কথা বলার সময় রেবা এত কাঁদছিল যে তার সব কথা ঠিকমতো শুনতেও পায়নি। আমি তাকে সান্ত্বনা দিয়ে একটা বড় চিঠি লিখেছিলাম। 1965 সালের অগস্ট মাসে রেবাকে আবার ডেকে পাঠালাম। সে যেন আর দেরি না করে শনিবার একটি হরিতকি নিয়ে অতি অবশ্য চলে আসে। প্রথমে রেবাকে দীক্ষার সম্বন্ধে সংক্ষেপে জানিয়ে তার কানে কানে দিয়ে দিলাম বীজ মন্ত্র। রেবা আমার পায়ের ওপর মাথা রেখে আবার কান্নার সঙ্গে প্রণাম করেছিল এবং একটি হরিতকি গুরুদক্ষিণা স্বরূপ দিয়েছিল আমার হাতে। তারপরেই রেবার কপালে ত্রিশূল থেকে সিঁদুর নিয়ে টিকা দেওয়ার সময় দেখি তার পাশের আসনটায় বসে আছে মিহির, কপালটা এগিয়ে দিয়ে। হাতে তার একটি হরিতকি। মিহিরের ঐকান্তিক ইচ্ছা ছিল তারা দুজনে একত্রে দীক্ষা নেবে। তার সেই ইচ্ছা পূর্ণ করার জন্যে তার কপালেও সেদিন পরিয়ে দিয়েছিলাম সিঁদুরের টিকা। তারপর তার হরিতকিটা নিয়ে তার মাথায় ত্রিশূলটা ঠেকানো মাত্র তার স্থূল দেহ সূক্ষ্ম দেহে পরিণত হয় এবং অদৃশ্য হয়ে যায় সেই ঘর থেকে। রেবা তখন আমার পায়ের ওপর মাথা রেখে সামনে কেঁদে চলেছিল। সেজন্য মিহিরের উপস্থিতি সে একেবারেই টের পায়নি।